হ্যালো স্টুডেন্টস, এডুওয়ান্স ইউটিউব চ্যানেলের আরো একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজের আজকে আমাদের 13th সেশন। তাহলে এর আগে আমি কিন্তু 12টা সেশনে অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা সেই ভিডিওগুলো এখনো দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিও। তোমাদের সামনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আসছে সেখানে কিন্তু তোমরা জিওগ্রাফির থেকে প্রচুর কোশ্চেন কমন পাবে। আর এই যে ওয়ান লাইনারগুলো, এগুলো কিন্তু আমি বানিয়েছি একদম গ্রুপ ডি ক্লার্কশিপ থেকে শুরু করে আপ টু ইউপিএসসি লেভেল অবধি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত জিওগ্রাফির কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে সেই জায়গা থেকে। এবং এই ওয়ান লাইনার মানে আমরা একটা লাইন থেকে একটা ইনফরমেশন শেয়ার করি না, তার সাথে সাথে যাবতীয় যা যা ইনফরমেশন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো, আজকে আমাদের প্রথম ওয়ান লাইনার বলছে যে এলুভিয়েশন প্রসেস ইজ রিলেটেড টু। এই এলুভিয়েশন এবং এর সাথে সিমিলার আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ইলুভিয়েশন। দুটোই তোমাদেরকে সেপারেট ভাবে বুঝিয়ে দিচ্ছি। না, সয়েল হরাইজন বলতে কি বোঝায়? না, আমরা একটা কোনো জায়গা সয়েলকে যদি ক্রস সেকশন করি তাহলে আমরা তার অনেকগুলো লেয়ার পাই। যেমন সব থেকে নিচে আমরা বলে থাকি যে আর লেয়ার বা ডি লেয়ার, সেটাকে বলা হয়ে থাকে যে বেড রক, অর্থাৎ যে পেরেন্ট মেটেরিয়াল, পেরেন্ট রক থেকে এই সয়েলটা তৈরি হচ্ছে। তার ওপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে কিছুটা এরকম পেরেন্ট রক হালকা ওয়েদারিং হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, ওয়েদার্ড পেরেন্ট রক, পার্টলি ওয়েদার্ড, তো তাকে আমরা বলি সি লেয়ার। তার উপরে আমরা দেখতে পাই যে সাব সয়েল, যাকে বি লেয়ার বলা হয়, অর্থাৎ এইখানে সয়েল ফরমেশনের প্রসেস চলছে, রানিং, মাঝামাঝি অবস্থায় আছে, পুরোপুরি সয়েল ফরমেশন হয়নি, আবার পুরোপুরি পেরেন্ট রকও সেটা নয়। আর তারও উপরে আমরা পাই এ লেয়ার বা টপ সয়েল, যেটাকে আমরা অ্যাকচুয়ালি সয়েল বলে থাকি যে সয়েলটা, যে আপার লেয়ারটা আর্থের ক্রাস্টের কোনো ভেজিটেশনকে বা প্ল্যান্টকে সাপোর্ট করতে পারে, সেটাই হচ্ছে টপ সয়েল বা এ লেয়ার। তার ওপরে আমরা ও লেয়ার বলে থাকি, যদিও এই ও লেয়ারটা কিন্তু সয়েলের পার্ট নয়। এই ও লেয়ারকে আমরা অর্গ্যানিক লেয়ার বলে থাকি, অর্থাৎ হিউমাস। হিউমাস মানে তোমরা জানোই যে ডেড অ্যানিম্যালস বলো, প্ল্যান্টস বলো, তাদের যে বডি পার্ট সেইগুলো যখন সয়েলের ওপরে জমা হয় তাকে আমরা বলি হিউমাস। এই হিউমাস কিন্তু সয়েলের পার্ট নয়। তো এই জায়গায় আমরা সয়েলের ওপরে যা কিছু অ্যাড হচ্ছে, যেমন এই যে অর্গ্যানিক ম্যাটার অ্যাড হচ্ছে, বা আমরা যদি ফার্টিলাইজার অ্যাড করি বা ওয়াটার অ্যাড করি, সবই তো ওপর থেকে অ্যাড হয়। তো এই ওপরে যা যা কিছু মিনারেলস রয়েছে, পার্টিকেলস রয়েছে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ইলুভিয়াম। তো এই ইলুভিয়ামগুলো যখন আমরা ওয়াটার অ্যাড করি তখন ওয়াটারের সাথে সাথে এদের ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় এই টপ সয়েলের ভেতর দিয়ে। তো যখন ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় এই প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে লিচিং। তাহলে ইলুভিয়াম হচ্ছে সেই পার্টিকেলগুলো, তাদের যে লেয়ারের মধ্যে দিয়ে ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে বা লিচিং হচ্ছে, সেই লেয়ারটাকে আমরা বলি ই লেয়ার। এই ই লেয়ারের মানে হচ্ছে এলুভিয়েশন লেয়ার, ই দিয়ে। এই ই লেয়ারের মধ্যে দিয়ে ইলুভিয়াম গুলোর ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় ওয়াটারের সাথে। তাহলে নিচের দিকে কি এরা যেতেই থাকবে? এরকমটা নয়, কোনো একটা জায়গায় এসে আবার এরা ডিপোজিট হবে। তাই বি লেয়ারে সাবসয়েল রিজিয়নে আমরা আবার দেখতে পাই যে এরা এসে ডিপোজিট হয়েছে। ইলুভিয়াম গুলো যেখানে ডিপোজিট হয় সেই লেয়ারটাকে বলা হয় ইলুভিয়েশন লেয়ার। তো একটা আই দিয়ে শুরু, একটা ই দিয়ে শুরু। নিচে আমি তিনটে ছবি তোমাদের দেখিয়েছি, যেহেতু ওয়াটারের সাথে এই এলুভিয়েশন প্রসেসটা রিলেটেড, তাই জন্য আমরা দেখব যে হিউমিড রিজিয়নে যেখানে রেনফল বেশি হয় সেখানে অনেকটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় ইলুভিয়ামগুলোর, অর্থাৎ ই লেয়ারটা এখানে অনেকটা ওয়াইড, অনেকটা ব্রড হয়ে থাকে। আর ইলুভিয়েশন যে লেয়ারটা ফাইনালি যেখানে গিয়ে সাবসয়েলে ডিপোজিট হলো সেটা অনেকটা নিচে হয়ে থাকে। যেখানে সেমি এরিড রিজিয়ন সেখানে আমরা দেখব যে ই লেয়ারটা কম্পারেটিভলি আরেকটু এর উইথ কম, এবং যেটা একেবারে এরিড রিজিয়ন, ডেজার্ট রিজিয়নে, সেখানে আমরা কিন্তু ই লেয়ারটাকে অলমোস্ট পাই না বললেই হয়, কারণ সেখানে যেহেতু ওয়াটার নেই, ডাউনওয়ার্ড মুভমেন্টটাও অনেক কম হয়। তাই জন্য ইলুভিয়েশন লেয়ার এটা একদম টপ সয়েলের কাছাকাছি থাকে। তাই ইন শর্ট বলতে গেলে একদম ওপরে ছিল ইলুভিয়াম আই দিয়ে, সেটা যখন ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে যে লেয়ারের মধ্যে দিয়ে সেটা এলুভিয়েশন ই, যেটা আমি এখানে দিয়েছি, এবং ফাইনালি নিচে গিয়ে আবার ডিপোজিট হচ্ছে, সেখানে আই দিয়ে ইলুভিয়াম ডিপোজিট হচ্ছে, তাই সেই লেয়ারটা ইলুভিয়েশন লেয়ার। তো চলো নেক্সট
বলছে যে স্যান্ড কন্টেন্ট ইন অ্যালুভিয়াল সয়েল অফ গঙ্গা প্লেন ডিক্রিজেস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। এটা খুব ইম্পর্টেন্ট কথা। গঙ্গা প্লেন্সে আমরা ওয়েস্ট থেকে যত ইস্টের দিকে যাব, অর্থাৎ গঙ্গার মাউথের দিক থেকে শুরু করে যত আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা ডেল্টার দিকে সুন্দরবনের দিকে যাব, তত অ্যালুভিয়াল সয়েলে স্যান্ড কন্টেন্ট ডিক্রিজ হয়। তাহলে অ্যালুভিয়াল সয়েলের মেন কন্টেন্ট কি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা। স্যান্ড আর ক্লে, এই দুটো মিলে অ্যালুভিয়াল সয়েল তৈরি। যেটায় স্যান্ড বেশি থাকে, ক্লে কম থাকে, তাকে আমরা বলি বেলে মাটি বা স্যান্ডি অ্যালুভিয়াল সয়েল। যেখানে এই ক্লে আর স্যান্ড সমান সমান রয়েছে, তাকে আমরা বলি দোআঁশ মাটি বা লুমি সয়েল। আর যেখানে ক্লের পরিমাণটাই অনেকটা বেশি, স্যান্ডের পরিমাণ অনেক কমে গেছে, তাকে আমরা বলি ক্লেই অ্যালুভিয়াল সয়েল বা এঁটেল মাটি বলা হয়ে থাকে বাংলায়। তাহলে এই স্যান্ড আর ক্লে দিয়েই তৈরি। তো যত আমরা দেখব যে ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসছি গঙ্গা প্লেন্সে, অ্যাকচুয়ালি কি হয় না, প্লেন্সকে তো আমরা এভাবেও ভাগ করে থাকি, তাই না? ভাবর রিজিয়ান, তেরাই রিজিয়ান, ভাঙ্গার, খাদার। তো আমি লাস্ট ভিডিওটাতেই এগুলো নিয়ে ডিসকাস করেছি ডিটেলে। তো সব থেকে প্রথম কথা হচ্ছে যে এই যে গঙ্গা বলো বা হিমালয়ান রিভার্স যারা, তারা তো হিমালয় থেকে আসছে, হিমালয়কে এরোশন করে নিয়ে আসছে, তাহলে বড় বড় পাথর বোল্ডার হিমালয় থেকেই আনছে। তারপর এই রিভার কোর্সে সেগুলো ভাঙতে ভাঙতে আরো ছোট হচ্ছে, এবং ছোট পাথর, নুড়ি পাথর, তার থেকে আরো ছোট হতে হতে একটা সময় অনেক ছোট ছোট পার্টিকেলে পরিণত হচ্ছে, যাকে আমরা বলছি স্যান্ড। স্যান্ডের পার্টিকেলের থেকেও ক্লের পার্টিকেল আরো ছোট। তাহলে এই যে কোনো একটা পাথর ভাঙতে ভাঙতে ফাইনালি একদম সব থেকে স্মলেস্ট পার্টিকেল সাইজে পরিণত হচ্ছে, তাকে তখন আমরা কাদা বলছি বা ক্লে বলছি। সেই প্রসেসটা ধীরে ধীরে হয়ে থাকে তাহলে থ্রু আউট দ্য গঙ্গা বেসিন। তাই জন্য আমরা দেখব যে ওয়েস্টার্ন পার্টে আমরা কিন্তু স্যান্ডের পরিমাণ বা পার্টিকেলগুলোর সাইজ একটু বড়, সেরকম অ্যালুভিয়াল সয়েল পাবো। আর যত আমরা গঙ্গা ডেল্টার দিকে আসবো, বিহারের পর থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে, আমরা দেখব স্যান্ড কন্টেন্ট আস্তে আস্তে অনেকটাই কমে গেছে এবং ক্লে কন্টেন্ট অনেক বেড়ে গেছে। তো সেই জন্যই ওয়েস্ট থেকে ইস্টে গেলে আমরা স্যান্ড কন্টেন্ট গ্যাঞ্জেটিক প্লেনে অ্যালুভিয়াল সয়েলে কমতে দেখতে পাই ওয়েস্ট থেকে ইস্টে। এছাড়াও আমাদের যে আরাবল্লী টোপকে যদি আমরা দেখি, যে থর ডেজার্ট, সেই থর ডেজার্টের ওপর দিয়েও যে উইন্ডের ডিরেকশনটা, তার ফলে কি হয় না, আরাবল্লী মাউন্টেন রেঞ্জটা তো অতটা কন্টিনিউয়াস নয়, মাঝে অনেক গ্যাপ রয়েছে, ডিসকন্টিনিউয়াস। তো সেইখান দিয়ে অনেকটা কিন্তু উইন্ডের সাথে স্যান্ড এরোশন হয়ে এসে রাজস্থান থেকে এই ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ রিজিয়ানে, গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ানে, বা বলা হয় তাকে আপার গ্যাঞ্জেটিক প্লেন, আপার গঙ্গা যমুনা প্লেন্স, সেই রিজিয়ানেও কিন্তু ডিপোজিট হয়। সেই জন্য আমরা বলতে পারি যে এই গঙ্গা যমুনা প্লেন্সের ওয়েস্টার্ন পার্টটা বা আপার গঙ্গা যমুনা প্লেন, সেখানে অ্যালুভিয়াল সয়েলে স্যান্ড কন্টেন্ট কিন্তু অনেকটাই বেশি। চলো এরপরে নেক্সট ওয়ান লাইনার কি আছে, বলছে যে ট্যাঙ্গন, নাগার, পুনর্ভবা এগুলো কার ট্রিবিউটারি? না, এগুলো হচ্ছে মহানন্দা রিভারের ট্রিবিউটারি। মহানন্দা রিভারের আরো দুটো ইম্পর্টেন্ট ট্রিবিউটারি রয়েছে, এই তিনটে তো আছেই, তার সাথে আমরা বলতে পারি একটা হচ্ছে বালাসন রিভার আর একটা হচ্ছে মেচি রিভার। এই দুটোকেই কিন্তু আমরা নর্থ বেঙ্গলে পেয়ে থাকি। তো চলো একটুখানি ঝট করে মহানন্দা রিভারকে দেখে নেওয়া যাক। তাহলে মহানন্দা রিভার অরিজিনেট হয়েছে দার্জিলিং কার্শিয়াং যে রেঞ্জ, সেখানে কার্শিয়াং এর কাছাকাছি থেকে ডাউহিল বলে একটা ফরেস্ট রয়েছে, অথবা পাগলাঝরা বলে একটা ওয়াটারফল রয়েছে, সেই জায়গা থেকে মহানন্দা রিভার অরিজিন। তাহলে আমরা আমাদের নর্থ বেঙ্গলে বাকি যে রিভারগুলোকে পাই, তিস্তা, তোষা, জলঢাকা, রায়ডাক, কালজানি, এই সমস্ত, তারা কিন্তু অনেক আপার অল্টিটিউড থেকে অরিজিনেট হয়েছে। তাদের মধ্যে অনেকেই কিন্তু গ্রেটার হিমালয়ান গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে এবং পেরিনিয়াল রিভার। তাদের রেসপেক্টে যদি মহানন্দাকে দেখি, মহানন্দা কিন্তু অনেক লো এলিভেশন থেকে অল্টিটিউড হয়েছে, দার্জিলিংয়েরও অনেকটা সাউদার্ন সাইডে এবং শিলিগুড়ির খুব কাছাকাছি রিজিয়ান বলতে পারি আমরা কার্শিয়াং। তো সেই জায়গায় মিডিল হিমালয়েরও সাউদার্ন সাইড থেকে অরিজিনেট হয়েছে। তো মহানন্দা কার্শিয়াং থেকে অরিজিনেট হয়ে প্রথম ইম্পর্টেন্ট টাউন আমরা যেটা পাই মহানন্দার পারে, সেটা হচ্ছে শিলিগুড়ি। এই শিলিগুড়িতেই কিন্তু মহানন্দার ট্রিবিউটারি বালাসন এসে মিট করেছে, এবং বালাসন রিভারের অরিজিনটা খুব ইম্পর্টেন্ট। দার্জিলিংয়ে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, জোরে পোখরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা হিমালয়ান স্যালামান্ডারের জন্য খুব ফেমাস। সেখান থেকে কিন্তু এই বালাসন রিভারটা অরিজিনেট হয়েছে এবং শিলিগুড়ির কাছে মহানন্দার সাথে মিট করেছে। তোমাদের কোশ্চেনে বারবার আসে শিলিগুড়ি কোন নদীর পাড়ে রয়েছে, আর জলপাইগুড়ি কোন নদীর পাড়ে? জলপাইগুড়ি তিস্তা করলা রিভারের পাশে রয়েছে। তাহলে প্রথমে আমরা এই বালাসন রিভারকে পাবো, এবং তারপরে আমাদের সিঙ্গলিলা রেঞ্জের ওয়েস্টার্ন সাইড দিয়ে আমরা যদি দেখি, আমরা মেচি বলে একটা রিভারকে পাই, যে নেপাল এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাউন্ডারি ক্রিয়েট করেছে এবং একটা ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয়ে থাকে। তো সেই দার্জিলিং এবং নেপালের বাউন্ডারি ক্রিয়েট করে মেচি রিভার ফাইনালি বিহারে এসে মিট করেছে
কার সাথে? মহানন্দার সাথে। তো মেচি আর বালাসন এই দুটো খুব ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। তারপরে মহানন্দা বিহার ছেড়ে, মানে বিহার দিয়ে কিছুটা ফ্লো করার পর আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে, মালদা দিয়ে ফ্লো করেছে এবং ফাইনালি আবার বাংলাদেশে গিয়ে গঙ্গার যেটা ডিস্ট্রিবিউটারি পদ্মা তার সাথে গিয়ে মিট করে গেছে। তো মহানন্দা রিভারকে আমরা শিলিগুড়ি রিজিয়নে যেমন পাই, তারপরে মালদা ডিস্ট্রিক্টে খুব ইম্পর্টেন্ট, কারণ মালদার যেটা ডিস্ট্রিক্ট টাউন, ইংলিশ বাজার বলো বা ওল্ড মালদা টাউন বলো, যাই বলো, তো সেগুলো সবই কিন্তু এই মহানন্দা রিভারের পাড়ে রয়েছে। এবং মহানন্দা রিভারকে সেই জন্য বলা হয়ে থাকে যে আমাদের নর্থ বেঙ্গলের প্লেন রিজিয়নের মোস্ট ইম্পর্টেন্ট রিভার, বা আমাদের যে নর্থ বেঙ্গল প্লেন্স তার প্রধান নদী কোনটা, সেই প্লেন্সটা কোন রিভারের প্লেন্স, তাহলে সেগুলো হচ্ছে সব মহানন্দা রিভারের প্লেন্স। কারণ আমরা শিলিগুড়ি থেকে শুরু করে দুটো দিনাজপুর, মালদা, এই পুরো প্লেন্সটা মহানন্দা ড্রেনেজ বেসিনে পাই। কিন্তু যদি শুধু বলা হয় নর্থ বেঙ্গলের মেন রিভার কোনটা, তাহলে অবশ্যই আমরা তিস্তা রিভারকে বলবো। তিস্তা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মেন রিভার, বা নর্থ বেঙ্গলের মাউন্টেনিয়াস রিজিয়নের মেন রিভার। নর্থ বেঙ্গলের প্লেন রিজিয়ন বললে মহানন্দার কথা আসবে। তো চলো, এই হচ্ছে মহানন্দার ট্রিবিউটারি এবং মহানন্দার কোর্স দেখিয়ে দিলাম। নেক্সট বলছে যে ইছামতি এবং চূর্ণী এই দুটো রিভার, এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএসও এর আগে বহুবার এসছে, তো অন্যান্য পরীক্ষাও যেগুলো ওয়েস্ট বেঙ্গলের সেখানেও আসতে পারে। আমাদের গঙ্গা যখন ফারাক্কা ব্যারেজের কাছ থেকে দুভাগে ভাগ হয়ে গেল, একটা হয়ে গেল ভাগীরথী হুগলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর আরেকটা পদ্মা নামে বাংলাদেশে চলে গেল। সেই পদ্মা থেকে আমরা কিছু রিভারকে দেখতে পাই যারা অরিজিনেট হয়েছে এবং ফাইনালি আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে। তো তার মধ্যে একটা রিভার হচ্ছে জলঙ্গি রিভার, যাকে আমরা মুর্শিদাবাদে এবং নদিয়ায় পেয়ে থাকি। আমাদের নবদ্বীপ বা মায়াপুর যেখানে রয়েছে সেই জায়গায় এই জলঙ্গি রিভার কিন্তু ভাগীরথী রিভারের সাথে মিট করেছে। এবং এই ভাগীরথী হুগলি যে নামটা, ফারাক্কা থেকে নবদ্বীপ অব্দি রিভারটার নাম ভাগীরথী, নবদ্বীপ থেকে ফাইনালি গঙ্গাসাগর অব্দি এটাকে বলা হয় হুগলি রিভার। তাহলে জলঙ্গি হচ্ছে, এইখানে আমরা একটা এরকম ট্রিবিউটারিকে পেয়ে থাকি ভাগীরথী হুগলি রিভারের। এবং জলঙ্গি রিভারের পারে নদিয়া ডিস্ট্রিক্টের যেটা ডিস্ট্রিক্ট টাউন কৃষ্ণনগর রয়েছে। তো আরেকটা রিভার, সেটা হচ্ছে মাথাভাঙা রিভার। এটাও এইখান থেকেই অরিজিনেট হয়ে আসে, বাংলাদেশ থেকে, পদ্মা থেকে, এবং ফাইনালি নদিয়াতে এন্টার করে দুটো ভাগে ভেঙে যায়। একটাকে আমরা বলি চূর্ণী রিভার, যেটা রানাঘাটের কাছে এসে হুগলি রিভারের সাথে মিট করেছে নদিয়ায়। আর আরেকটা রিভার খুব ইম্পর্টেন্ট, সে হচ্ছে ইছামতি রিভার। এই ইছামতি রিভারটা এর পরে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি দিয়ে ফ্লো করেছে এবং উত্তর 24 পরগনার সাথে বাংলাদেশের বাউন্ডারি ক্রিয়েট করেছে কোনো কোনো জায়গায়। সেই জন্য আমরা ইছামতিকে ট্রান্স বাউন্ডারি রিভারও কিন্তু বলে থাকি। এবং এই ইছামতি রিভারের পারে আমরা কিন্তু প্রচুর ম্যানগ্রোভ পেয়ে থাকি, তাই জন্য ইছামতি রিভারকে আমরা টাইডাল রিভার হিসেবেও বলে থাকি। সুন্দরবনের বাকি রিভারগুলো যেরকম টাইডাল রিভার, জোয়ারের জলে পুষ্ট নদী, ইছামতিও সেই রকম কিন্তু একটা এক্সাম্পল অফ টাইডাল রিভার। আর যদি বলো যে উত্তর 24 পরগনার বনগা, তারপর টাকি, বসিরহাট, হাসনাবাদ, এই যে জায়গাগুলো, সেগুলো এই ইছামতি রিভারের পাড়ে রয়েছে। তো এই ইছামতি এবং চূর্ণী এই দুটো রিভার অ্যাকচুয়ালি মাথাভাঙা রিভারের দুটো ব্রাঞ্চ, দুটো ডিস্ট্রিবিউটারি, যাদেরকে আমরা ওয়েস্ট বেঙ্গলে পাই। নেক্সট বলছে যে হলদিয়া। হলদিয়া তো খুব ইম্পর্টেন্ট, আমাদের একটা মেজর পোর্ট, ওয়েস্ট বেঙ্গলের মেজর পোর্ট আগে কলকাতা ছিল, পরে তার সাপোর্টে হলদিয়াকে তৈরি করা হয়, যেহেতু হুগলি রিভারের ডেপথ অনেক কমে যাচ্ছিল, প্রচুর সেডিমেন্ট জমে যাচ্ছিল, সেই জন্য। তাহলে কলকাতা হলদিয়া পোর্ট একসাথে নাম নেওয়া হয়। এবং এই কলকাতা হলদিয়া পোর্ট কিন্তু ইন্ডিয়ার মধ্যে একমাত্র রিভারাইন মেজর পোর্ট, ঠিক আছে? রিভারাইন পোর্ট কিন্তু মেজর এই একটাই রয়েছে, কলকাতা হলদিয়া। তাহলে আমরা হলদি নদী এবং হুগলি নদী এই দুটোর মিটিং প্লেসে আমরা হলদিয়াকে পেয়ে থাকি। হলদি নদী এবং হুগলি নদী এই দুটোর মিটিং প্লেসে আমরা হলদিয়াকে পাবো। আর এই যে হলদি নদী, এই হলদি নদী দুটো রিভার মিট করে তৈরি হয়েছে। খুব কমন কোশ্চেন, বহু পরীক্ষায় আগে এসছে। একটা হচ্ছে যে কংসাবতী আর একটা হচ্ছে কেলেঘাই। কংসাবতী আর কেলেঘাই মিট করে হলদি রিভার হয়। এবং রূপনারায়ণ, এটাও দুটো রিভার মিট করে হয়, একটা হচ্ছে দ্বারকেশ্বর, একটা হচ্ছে শিলাবতী। এই দুটো রিভার মিট করে হয় রূপনারায়ণ। তা প্রথমে আমরা রূপনারায়ণকে মিট করতে দেখতে পাই হুগলি রিভারের সাথে, তার আরেকটু পরে গিয়ে হলদি রিভারকে পাই হলদি আর হুগলির মিটিং প্লেসে, বা তোমাকে কায়দা করে বলতে পারে দোয়াব রিজিয়নে কিন্তু আমাদের হলদিয়া পোর্টটা তৈরি হয়েছে।
বেশ, এবং কলকাতা এবং হলদিয়া এই দুটোকে আমরা কিন্তু ড্রাই ডক হিসেবেও বলে থাকি বা ড্রাই পোর্ট হিসেবেও বলে থাকি। ড্রাই পোর্ট ব্যাপারটা কি না, বিভিন্ন জাহাজের ধরো তার মেনটেনেন্স করার জন্য, তাকে রং করার জন্য, রিপেয়ার করার জন্য অনেক সময় তো দাঁড় করিয়ে রাখতে হয় অনেক দিন ধরে। তো সেই জায়গাটা যদি এমন কোনো প্লেস হয় যে যেখানে জলের মধ্যে না রেখে সেটাকে একটা ড্রাই রিজিয়ানে, অর্থাৎ কোনো একটা জায়গায় পার্ক করে জলটাকে ফ্লাশ আউট করে বার করে দেওয়া হচ্ছে, তো এইভাবে ড্রাই রিজিয়ানে জাহাজকে অনেক দিন ধরে রেখে দেওয়ার মতো জায়গা এই পোর্টগুলোতে রয়েছে। যেখানে যেখানে রয়েছে সেই পোর্টগুলোকে আমরা ড্রাই পোর্ট বা ড্রাই ডক এই পোর্টগুলোতে রয়েছে এরকমটা বলে থাকি। তো কলকাতা হলদিয়া পোর্টেও সেরকম ড্রাই ডক কিন্তু রয়েছে। আর কলকাতা পোর্টের নতুন নাম, আগে তো ডক ছিল আমাদের খিদিরপুর ডক, নেতাজি সুভাষ ডক, এখন রিসেন্টলি নাম চেঞ্জ করে কি হয়েছে না শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এটাও পরীক্ষায় আসতে পারে, মনে রাখো। আচ্ছা, নেক্সট ওয়ান লাইনারে যাওয়ার আগে বলি যে WBCS পরীক্ষা 2024-এ তো ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে গেছে। তোমরা আশা করি এতদিনে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো পিএসসির থেকে যে খুব বেশি কিন্তু পেছোবে না। হ্যাঁ, তোমরা হয়তো 1-2 মাস টাইম একটু এক্সট্রা পাচ্ছ, সুতরাং পড়াশোনাটা প্রিপারেশনটা যেমন চালাচ্ছিলে সেটা চালিয়ে যাও। আর এটাই বলি যে 2024 তো তোমরা জানো যে লাস্ট MCQ হচ্ছে মেন্সে, 2025 থেকে ডেসক্রিপটিভ হয়ে যাবে। তো যারা যারা 2024-কে পাখির চোখ করছো, টার্গেট করছো, তাদের জন্য বলি এডুমান্ত্রা এখনো কিন্তু অ্যাডমিশন ওপেন আছে 2024-এর জন্য। তো প্রিলিমিনারি পাস করার জন্য 2-3 মাস কিন্তু ভালো করে সিরিয়াসলি পড়লে যথেষ্ট, প্রোভাইডেড যদি এডুমান্ত্রার গাইডেন্সে পড়ো তবেই, ঠিক আছে? তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আর দেরি করো না, এখানে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করো, এবং জয়েন করতে চাইলে তোমরা কিন্তু এখানে যা যা কিছু প্রোভাইড করা হয় সব কিছুই মান্থলি ফিজের আন্ডারে পাবে আর কি। এখানে সাবজেক্ট ওয়াইজ আলাদা যেমন লাইভ ক্লাস পাবে, তার সাথে স্টাডি মেটেরিয়াল পাবে, প্রচুর প্রচুর MCQ সলভ করতে পারবে, ক্লাস টেস্ট বলো, মক টেস্ট বলো। তো সেই সমস্ত কিছু সবটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সামান্য কিছু তোমাদের অবশ্যই অ্যাফোর্ডেবল মান্থলি ফিজের আন্ডারে। এবং যারা ফুল কোর্স চাইছো না তাদের জন্য বাংলা এবং ইংলিশ এই ল্যাঙ্গুয়েজ গ্রুপ দুটোর ওপরও কিন্তু ক্লাস, প্র্যাকটিস সেশন, 1-to-1 মেন্টরিং এবং খাতা কারেকশন তো অবশ্যই, মক টেস্ট, এই সব কিছুই কিন্তু চলছে। তো সেটাও কিন্তু মান্থলি বেসিসে তোমরা নিতে পারো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য। আর যারা ফুল কোর্স করতে চাইছো তাদেরকেই বলছি, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা যদি চাও আর দেরি করো না, এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস তোমরা জেনে নিও। নেক্সট চলো, আমাদের বলেছে যে লংগেস্ট ট্রিবিউটারি অফ হুগলি রিভার। হুগলি রিভারের আমরা যে ট্রিবিউটারিগুলো পাই তার মধ্যে একটু আগেই যেমন জলঙ্গি রিভার, চূর্ণী রিভারের কথা বললাম, তারা ভাগীরথী হুগলি রিভারের রাইট ব্যাংক নয়, লেফট ব্যাংক ট্রিবিউটারি। এবং যদি আমরা দেখি যে যেগুলো রাইট ব্যাংক ট্রিবিউটারি অফ হুগলি রিভার সেগুলো সব আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্ল্যাটু রিজিয়ন থেকে অরিজিনেট হয়েছে, অর্থাৎ ময়ূরাক্ষী, অজয়, দামোদর, এই যে কংসাবতী, রূপনারায়ণ, হলদি, এরা সবাই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন সাইডটা থেকে অরিজিনেট হয়েছে। এবং এরা সবাই হুগলি রিভারের রাইট ব্যাংক ট্রিবিউটারি। কারণ রাইট ব্যাংক এবং লেফট ব্যাংক এটা ঠিক করা হয় যে রিভারের ওয়াটার যেদিকে ফ্লো করছে তার মাউথের দিকে মুখ করে দাঁড়ালে যেটা ডান দিক সেটা ডান দিক, যেটা বাঁ দিক সেটা বাঁ দিক। তো সেই রেসপেক্টে যদি আমরা দেখি যে এই ওয়েস্ট বেঙ্গলের প্ল্যাটু রিজিয়নের যে রিভারগুলো, এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বা সব থেকে লংগেস্ট রিভার কে না, সেটা হচ্ছে দামোদর। তো সেই জন্য স্বাভাবিকভাবেই হুগলি রিভারের লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে দামোদর। আচ্ছা, নেক্সট ওয়ান লাইনারেও দামোদরের একটা ডিস্ট্রিবিউটারির নাম জিজ্ঞেস করেছিলাম, সেটা হচ্ছে মুন্ডেশ্বরী রিভার। তো যেহেতু দামোদর নিয়েই কথা হচ্ছে, তো দামোদর নিয়ে যা যা ইম্পর্টেন্ট চলো একবার ঝালিয়ে নিই আমরা। প্রথম কথা হচ্ছে দামোদরের অরিজিন তো তোমরা জানো যে ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়েছে, এবং খামারপাত হিলস আমরা ছোট থেকে পড়ে আসছি। তো সেই দামোদর রিভার ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল দিয়ে ফ্লো করছে। আগে তো ঝাড়খণ্ড ছিল না, বিহার ছিল। তো সেই জন্য ডিভিসি প্রজেক্ট যখন বানানো হয়েছিল 1948 ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পরে, ইন্ডিয়াতে প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট দামোদর ভ্যালি কর্পোরেশন। কেন বানানো হয়েছিল? কারণ এই রিজিয়নটাতে প্রচুর ফ্লাড হতো মনসুন সিজনে, কারণ এই রিভারগুলো সবাই মনসুন ফেড রিভার, নন পেরিনিয়াল রিভার। তো সেই জন্য আমরা বাংলার দুঃখ হিসাবেও দামোদরকেই বলে থাকি। তো এই দামোদর এবং তার যে বেসিন সেই রিজিয়নে মূলত ফ্লাড কন্ট্রোল করার জন্য কিন্তু ডিভিসিকে তৈরি করা হয়েছিল। তবে যদিও এটা মাল্টিপারপাস প্রজেক্ট, তাই এর মাল্টিপারপাস আর কি ফিচার্স রয়েছে বা ক্যারেক্টারিস্টিক যদি বলতে পারো। তো তার মধ্যে যদি আমরা দেখি যে যত
হ্যাঁ, যেটা বলছিলাম যে ডিভিসি যখন হয়েছিল তখন তো ঝাড়খণ্ড ছিল না, বিহার ছিল। তাই জন্য এই ডিভিসি প্রজেক্টটা কিন্তু বিহার স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই তিনজনের জয়েন্ট ভেঞ্চার। এই তিনজনের জয়েন্ট ভেঞ্চার, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আর এখন প্রেজেন্টলি যেহেতু এটা ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে, তাই আমরা বলতে পারি ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই তিনজনের জয়েন্ট ভেঞ্চারে এই ডিভিসি এখনো অপারেশনাল। তো ডিভিসির আন্ডারে প্রচুর ড্যাম রয়েছে, প্রচুর ব্যারেজ রয়েছে, প্রচুর ইরিগেশন ক্যানেল রয়েছে, যেগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়ে থাকে। তো দামোদর রিভারের একটা ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে বরাকর রিভার। এই বরাকর রিভারকে বলা হয় যে দামোদরের সব থেকে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। তো দামোদর রিভারের ওপর দুটো ড্যাম আমরা মনে রাখবো, আর বরাকর রিভারের ওপর দুটো ড্যাম মনে রাখবো, যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে। বরাকরের ওপর তোমরা পাবে হচ্ছে তিলাইয়া আর মাইথন, আর দামোদরের ওপরে পাবে হচ্ছে পাঞ্চেত আর তেনুঘাট। এদের মধ্যে বলে রাখি যে কোনার বলে একটা ড্যামও রয়েছে, সেটা কোনার বলে একটা আলাদা রিভারের উপর রয়েছে, যাই হোক দামোদরের সাথেই আসে। তো ডিভিসির আন্ডারে এই প্রজেক্টগুলোর সব কটা আছে এক্সেপ্ট একটা, সেটা হচ্ছে এই তেনুঘাট। এই তেনুঘাট ড্যামটা ডিভিসির আন্ডারে আসে না, বাট দামোদরের ওপরই রয়েছে। আর মাইথন, তিলাইয়া, পাঞ্চেত, কোনার এরা সবাই ডিভিসির আন্ডারে আসে। এই সমস্ত ড্যামগুলো সবাই কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই। ওয়েস্ট বেঙ্গলে একটা মাত্র ব্যারেজ রয়েছে, যেটা দুর্গাপুর ব্যারেজ, খুব ফেমাস। এবং এই যে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, বর্ধমান এগুলো সব দামোদরের পাড়ে রয়েছে। তো দুর্গাপুর ব্যারেজ যেটা, সেখান থেকে আমরা প্রচুর ইরিগেশন ক্যানেল কাট আউট করেছি, যেগুলো বর্ধমান বলো, বাঁকুড়া বলো, এই জায়গাগুলোতে ওয়াটার সাপ্লাই করে ইরিগেশন বা মানে ফার্মল্যান্ডে। তো এই ক্যানেলগুলোর মধ্যে ইডেন ক্যানেল খুব ফেমাস। যে ইডেন ক্যানেল কিসের সাথে রিলেটেড? তো ইডেন ক্যানেল হচ্ছে এরকম একটা ইরিগেশন ক্যানেল, যেটা দুর্গাপুর ব্যারেজের পেছন থেকে আমরা কাট আউট করেছি। এবং ফাইনালি দামোদর রিভার যদি আমরা দেখি যে বর্ধমানের পর হুগলিতে এন্টার করেছে, এবং হুগলিতে এন্টার করে এটা দুটো ভাগে ভেঙে গেছে, একটা অরিজিনাল দামোদর স্ট্রিম, আরেকটাকে আমরা ডিস্ট্রিবিউটারি বলি, যেটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী। অরিজিনাল যে দামোদরটা সেইটা গড়চুমুক বলে একটা জায়গার কাছে এসে হুগলি রিভারের সাথে মিট করেছে, এবং সেই জায়গাতেও 58 গেট বলে একটা ব্যারেজ রয়েছে দামোদরের ওপর, এবং তার যেটা ডিস্ট্রিবিউটারি মুন্ডেশ্বরী, সে কিন্তু ফাইনালি রূপনারায়ণের সাথে মিট করেছে। এটাও ইম্পর্টেন্ট, মনে রেখো যে মুন্ডেশ্বরী দামোদরের একটা ডিস্ট্রিবিউটারি, সে কিন্তু রূপনারায়ণ রিভারের একটা ট্রিবিউটারি। তো এই ছিল দামোদর সম্পর্কে মোটামুটি ওভারঅল যেগুলো ইম্পর্টেন্ট বললাম পরীক্ষায় আসে। আর বাকি এই দামোদর রিজিয়ানে মানে দুর্গাপুরকে যে রুর অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, অথবা দামোদর ভ্যালি যে রিজিয়ানটা, এটা সব থেকে ফেমাস কেন যদি বলে, তাহলে আমরা গন্ডোয়ানা কোল ম্যাক্সিমাম এখান থেকে পেয়ে থাকি, যেটা বিটুমিনাস কোয়ালিটির কোল, সেগুলো মেনলি এই দামোদর ভ্যালি রিজিয়ানেই আমরা ইন্ডিয়ার ম্যাক্সিমাম কোল ডিপোজিটটা পেয়ে থাকি। চলো এরপরে নেক্সট ওয়ান লাইনার কি আছে, বলেছে হুইচ রিভার কাটস ট্রপিক অফ ক্যান্সার টোয়াইস। এটা খুব ফেমাস কোশ্চেন। ইন্ডিয়াতে এরকম একটা রিভার রয়েছে যে ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাট করেছে। ট্রপিক অফ ক্যান্সার অলমোস্ট ইন্ডিয়ার মাঝ বরাবর গেছে, আমরা বলি নর্থ আর সাউথ ইন্ডিয়াকে ডিভাইড করেছে। তো সেই জায়গায় আমরা যদি গুজরাটের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সবরমতী, মাহি, নর্মদা, তাপি এরা সবাই গুজরাট দিয়ে ফ্লো করেছে, এবং চারটে রিভারই গালফ অফ খাম্বাতে গিয়ে পড়েছে, এদের মাউথ রয়েছে গালফ অফ খাম্বাতে। তো সবরমতী তো রাজস্থান থেকে গুজরাটে এসছে। মাহি রিভার 3টে স্টেট দিয়ে ফ্লো করেছে, এটা হচ্ছে মাহি রিভার, যে প্রথমে দেখো একটু নর্থের দিকে ফ্লো করেছে, তারপরে আবার সাউথ ওয়েস্টের দিকে ফ্লো করেছে। যে ভিন্দিয়ান রেঞ্জের নর্দার্ন স্লোপ থেকে অরিজিনেট হয়েছে মধ্যপ্রদেশ থেকে, এবং মালওয়া প্ল্যাটুর একদম ওয়েস্টার্ন মোস্ট রিভার আমরা বলে থাকি এই মাহি রিভারকে। সেই মাহি রিভার মধ্যপ্রদেশ থেকে অরিজিনেট হয়ে রাজস্থানে এন্টার করেছে, ফাইনালি আবার বেন্ড নিয়ে গুজরাটের মধ্যে দিয়ে ফ্লো করে গালফ অফ খাম্বাতে পড়েছে। তো স্বাভাবিকভাবেই মাহি রিভার এই জন্যই ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাট করেছে। ওয়ার্ল্ডের রেসপেক্টেও কোশ্চেনটা তোমাদের আসে যে ইকুয়েটারকে দুবার কাট করেছে এরকম কোন রিভার? তা আফ্রিকার ফেমাস রিভার কঙ্গো বা জাইরে, সেই রিভারটা কিন্তু ইকুয়েটারকে দুবার কাট করেছে। চলো নেক্সট বলছে যে মালওয়া প্ল্যাটু ইজ লোকেটেড অ্যাট দ্য ড্রেনেজ বেসিন অফ। মালওয়া প্ল্যাটু খুব ফেমাস একটা প্ল্যাটু ইন্ডিয়ার। মধ্যপ্রদেশের ওয়েস্টার্ন সাইডে রয়েছে, ভিন্দিয়ান রেঞ্জের নর্দার্ন স্লোপে রয়েছে। ভিন্দিয়ান রেঞ্জের নর্দার্ন স্লোপটা রেন শ্যাডো রিজিয়ান বলে এখানে রেনফল কম্পারেটিভলি কম হয়ে থাকে সারা বছর, তাই এটা সেমি এরিড থেকে এরিড রিজিয়ান। কিন্তু মনসুন টাইমে আমরা হঠাৎ করে 2-3 মাস একটু বেশি রেনফল এখানে দেখতে পাই। তো এই জায়গায় যেহেতু সারা বছর টেম্পারেচার এক্সট্রিম থাকে বা অনেক
বেশি থাকে এবং হঠাৎ করে একটা টাইমে রেনফল দেখা যায়। তাই এই অল্টারনেট ড্রাই এবং ওয়েট এইরকম টাইপের ক্লাইমেটিক কন্ডিশনের আন্ডারে এখানকার যে রেড সয়েল ছিল সেখান থেকে এক্সেসিভ লিচিং হয়ে আমরা ল্যাটেরাইট সয়েল তৈরি হতে দেখতে পেয়েছি। এবং এই ল্যাটেরাইট সয়েলের ওপর যে হিউজ অ্যামাউন্ট অফ আমরা গালি এরোশন দেখতে পেয়েছি, তো সেই জন্য আমরা বলে থাকি যে এক্সেসিভ গালি এরোশন ইন্ডিয়াতে আমরা কোথায় দেখতে পাই না, মালওয়া প্ল্যাটুতে দেখতে পাই। এবং এতটাই এক্সট্রিম গালি এরোশন হয়েছে যে সেখানে কিন্তু অনেক ডিপ এরকম গালি তৈরি হয়ে গেছে। তো এই টোপোগ্রাফিটাকে আমরা বলে থাকি ব্যাড ল্যান্ড টোপোগ্রাফি। ব্যাড ল্যান্ড টোপোগ্রাফি এই কারণেই, কারণ এই জায়গাটা না এগ্রিকালচারের জন্য ভালো, না এরকম রিজিয়ন যেখানে আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি, ইন্ডাস্ট্রি বলো বা সেই সমস্ত কিছু, সেটার জন্য সুইটেবল নয়। তো সেই জন্য এই টোপোগ্রাফিটা এমন একটা, সেটাকে আমরা ব্যাড ল্যান্ড হিসেবে রেফার করে থাকি। এবং চম্বল রিভার এই মালওয়া প্ল্যাটু রিজিয়নে মানে ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনলিয়েস্ট রিভার অফ ইন্ডিয়া তার মধ্যে আসে। তো এই মালওয়া প্ল্যাটু তো চম্বলের ড্রেনেজ বেসিনেই রয়েছে। তারপরেও যদি আমরা দেখব যে চম্বল রিভার কিন্তু মালওয়া প্ল্যাটুকে ছেড়ে তারপরে রাজস্থানের মধ্য দিয়ে ফ্লো করছে এবং ফাইনালি উত্তরপ্রদেশে এন্টার করে যমুনা রিভারের সাথে মিট করেছে। তাহলে গঙ্গা ট্রিবিউটারি যে যমুনা, সেই যমুনা রিভারের রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে চম্বল। আর চম্বল রিভার অরিজিনেট হয়েছে বলা হয় মধ্যপ্রদেশের মৌ থেকে। এবং চম্বল রিভার সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে অনেকগুলো ড্যাম রয়েছে চম্বল রিভারের ওপর, সেগুলো তোমাদের জিজ্ঞেস করা হয়। তার মধ্যে গান্ধী সাগর ড্যাম যেটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে, বাকি রানা প্রতাপ সাগর, জহর সাগর, কোটা ব্যারেজ সেগুলো কিন্তু সব আমরা রাজস্থানে পেয়ে থাকি। তো চম্বল রিভারকে আমরা মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ তিনটেতেই পেয়ে থাকি। উত্তরপ্রদেশে ফাইনালি চম্বল রিভারের আশপাশের রিজিয়নে আমরা চম্বল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেয়ে থাকি। চম্বল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। আর হ্যাঁ, এই মালওয়া প্ল্যাটু রিজিয়নটা এটা ভিন্ধিয়ান নর্দার্ন স্লোপে রয়েছে। যেহেতু ভিন্ধিয়ান রেঞ্জের পাদদেশে রয়েছে আমরা বলতে পারি এই প্ল্যাটুটা, তাই জন্য একে কিন্তু আমরা পিডমন্ট প্ল্যাটুও বলে থাকি। তো ইন্ডিয়ার বেস্ট এক্সাম্পল অফ পিডমন্ট প্ল্যাটু হিসেবে আমরা কিন্তু মালওয়া প্ল্যাটু, বুন্দেলখন্ড প্ল্যাটু এই দুটো প্ল্যাটুর নাম নিয়ে থাকি। চলো নেক্সট বলছে যে লাদাখ এবং জাস্কার রেঞ্জ এই দুটো কি দিয়ে তৈরি, কি টাইপের রক দিয়ে তৈরি বা কি টাইপের রক সিস্টেম আমরা পেয়ে থাকি। লাদাখ এবং জাস্কার রেঞ্জ এই দুটো রেঞ্জ অ্যাকচুয়ালি লাদাখ প্ল্যাটুরই পার্ট। লাদাখ প্ল্যাটু আমাদের ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট প্ল্যাটু, সব থেকে হাই অল্টিটিউড প্ল্যাটু। এবং আমরা এই লাদাখ প্ল্যাটুকে পেয়ে থাকি কারাকোরাম রেঞ্জ এবং গ্রেটার হিমালয়া এই দুইয়ের মধ্যখানে। কারাকোরাম রেঞ্জ এবং গ্রেটার হিমালয়া দুটো হাই অল্টিটিউড মাউন্টেন রেঞ্জের মাঝে রয়েছে লাদাখ প্ল্যাটু। তাই জন্য বাইরে থেকে ময়েশ্চার শুদ্ধ উইন্ড যেমন এখানে এন্টার করতে পারে না, এই জায়গাতেও এমন কোনো ওয়াটার বডি নেই যে হিউজ অ্যামাউন্ট অফ এভাপোরেশন হয়ে ক্লাউড ফর্মেশন হয়ে রেনফল হবে। তাই জন্য এই লাদাখ প্ল্যাটু এত হাই অল্টিটিউড প্ল্যাটু আর দুটো হাই অল্টিটিউড মাউন্টেন রেঞ্জ দিয়ে ঘেরা বলে এই জায়গায় কিন্তু রেনফল অনেক কম হয়। তাই জন্য এটাকে আমরা ডেজার্ট বলে থাকি। তা কোল্ড ডেজার্ট ইন্ডিয়াতে বললে সেটাও কিন্তু লাদাখ প্ল্যাটুকে বলা হয়। এবং যেহেতু দুটো মাউন্টেন রেঞ্জের মাঝে রয়েছে তাই জন্য একে আমরা ইন্টার মাউন্টেন প্ল্যাটুও বলে থাকি লাদাখ প্ল্যাটুকে। আর এখান দিয়ে মেন রিভারকে ফ্লো করছে না, ইন্দাস রিভার ফ্লো করছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তা লাদাখ প্ল্যাটু ইন্দাস রিভারের ড্রেনেজ বেসিনে রয়েছে। কারাকোরাম রেঞ্জে আমরা ব্যাসাল্টিক টাইপের রক পেয়ে থাকি, ঠিক আছে। কারাকোরাম রেঞ্জ যেহেতু তার ফরমেশনের পেছনে আমরা বলি যে দ্রাস ভলক্যানিক আইল্যান্ডের একটা হিস্ট্রি রয়েছে। এবং গ্রেটার হিমালয় তোমরা সবাই জানো যে টেথিস জিওসিনক্লাইন বা টেথিসের সেডিমেন্টস থেকে তৈরি হয়েছে। তাহলে এই দুটো আলাদা টাইপের রক দিয়ে তৈরি, কিন্তু তাদের মাঝের যে লাদাখ প্ল্যাটু এবং সেই লাদাখ প্ল্যাটুর মধ্যেই রয়েছে লাদাখ আর জাস্কার রেঞ্জ। লাদাখ আর জাস্কার রেঞ্জের মধ্যখান দিয়েই ইন্দাস রিভার ফ্লো করছে লাদাখ রিজিয়নে। এই লাদাখ আর জাস্কার রেঞ্জের যে রক স্ট্রাকচার গোটা লাদাখ প্ল্যাটুর একই টাইপের রক স্ট্রাকচার। যেহেতু এই রিজিয়নটা গ্রেটার হিমালয়ার নর্থে রয়েছে, বিহন্ড গ্রেটার হিমালয়া, তাই আমরা বলতে পারি যে ইউরেশিয়ান প্লেটের যে ল্যান্ডমাস তার পার্ট এটা। ইউরেশিয়ান প্লেট যেহেতু আমাদের আর্থের সব থেকে পুরনো যে কন্টিনেন্টাল ক্রাস্টগুলো ছিল সেগুলোর মতোই একটা কন্টিনেন্টাল প্লেট বা কন্টিনেন্টাল ক্রাস্ট, তাই জন্য সেখানে আমরা সব থেকে পুরনো রক সিস্টেম আর্কিয়ান রক সিস্টেম পেয়ে থাকি।
যে আর্কিয়ান রক সিস্টেম কবে তৈরি হয়েছিল না প্রি ক্যাম্ব্রিয়ান এরাতে তৈরি হয়েছিল এবং এই আর্কিয়ান রক সিস্টেমের মেন রক কোনটা না গ্রানাইট, যেটা রেড কালারের গ্রানাইট মেনলি হয়ে থাকে। তো সেই গ্রানাইট এবং তার বিভিন্ন যে মেটামরফিক ভার্সন, আমাদের যে ইন্ডিয়ান পেনিনসুলা, ইন্ডিয়ার অরিজিনাল ল্যান্ডমাস, সেটাও কিন্তু এই একই টাইপের রক সিস্টেম দিয়েই তৈরি এবং সেখানেও রক বলতে আমরা মূলত গ্রানাইট এবং তার মেটামরফিক ভার্সনগুলো পেয়ে থাকি। লাদাখ প্ল্যাটু রিজিয়ন এবং লাদাখ আর জাস্কার রেঞ্জ এরাও কিন্তু এরকম আর্কিয়ান রক সিস্টেম বা গ্রানাইট দিয়েই তৈরি, বাট কারাকোরাম আর গ্রেটার হিমালয়া ডিফারেন্ট টাইপের রক দিয়ে তৈরি। চলো নেক্সট বলেছে ম্যাক্সিমাম অ্যালকালাইন সয়েল আমরা কোথায় পাই? ম্যাক্সিমাম অ্যালকালাইন সয়েল আমরা পেয়ে থাকি উত্তরপ্রদেশে। কেন উত্তরপ্রদেশের সয়েল আস্তে আস্তে ডিগ্রেড করে যাচ্ছে বা অ্যালকালাইন হয়ে গেছে? তার একটা কারণ হচ্ছে যে প্রচুর রিভার রয়েছে, প্রচুর ওয়াটার বডি রয়েছে এবং রিভারগুলো তাদের সবাই পেরিনিয়াল রিভার, হিমালয়ান রিভার এবং গঙ্গা এবং তার যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলো, তাদের প্রচুর ট্রিবিউটারি আমরা আপস্ট্রিমে পেয়ে থাকি। তো এদের যে এত যে ওয়াটার মানে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার যেহেতু এত বেশি, তাই জন্য আমরা দেখব যে এগ্রিকালচারে আমাদের যে ইরিগেশন প্রোভাইড করা, এই ইরিগেশনটা আমরা প্লেন রিজিয়নগুলোতে যেহেতু ওয়াটার অ্যাভেলেবিলিটি বেশি, তাই আমরা প্রচুর এক্সেসিভ ওয়াটার ইউজ করেছি, দীর্ঘদিন ধরে করে আসছি। এবং শুধু তাই না, প্লেন রিজিয়নে শুধুমাত্র সারফেস ওয়াটার নয়, গ্রাউন্ড ওয়াটার লেভেলও অনেক কাছে থাকে, তাই জন্য আমরা শুধু সারফেস ওয়াটারই নয় গ্রাউন্ড ওয়াটারকেও প্রচুর পরিমাণে ইউজ করেছি। তো এক্সেসিভ ইউজ অফ ওয়াটার বা আমরা বলতে পারি যে ওভার ইরিগেশন, এটাই হচ্ছে মেন কারণ উত্তরপ্রদেশে ধীরে ধীরে সয়েল অ্যালকালাইন হওয়ার জন্য। তো এরকম স্যালাইন সয়েল ইন্ডিয়ার কোন স্টেটে সব থেকে বেশি পাওয়া যায়? তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে ইন্ডিয়ার কোন স্টেটে আমরা সব থেকে বেশি স্যালাইন সয়েলকে পাবো। আচ্ছা নেক্সট বলেছে যে ম্যাক্সিমাম রেড সয়েল কোথায় পাওয়া যায়? না ম্যাক্সিমাম রেড সয়েল আমরা পাবো হচ্ছে তামিলনাড়ুতে। ওভারঅল ইন্ডিয়ান পেনিনসুলায় যত স্টেট আছে সব স্টেটে কম বেশি রেড সয়েল পাওয়া যায়, কারণ ওভারঅল পেনিনসুলাই আমাদের গ্রানাইট রক দিয়ে তৈরি এবং তার থেকে যে সয়েল তৈরি হয় সেটা রেড সয়েলই হয়। তো সব স্টেটেই আমরা কম বেশি রেড সয়েলকে পাবো, কিন্তু স্টেট ওয়াইজ যদি বলা হয় যে পার্সেন্টেজ অফ রেড সয়েল কোন স্টেটে সব থেকে বেশি, তাহলে আমরা কিন্তু বলবো যে তামিলনাড়ুতে আমরা ম্যাক্সিমাম রেড সয়েলকে পাবো। আচ্ছা নেক্সট বলেছে যে হুইচ রিভার কাটস নাল্লামালা রেঞ্জ অ্যান্ড ড্রেনস ইনটু বে অফ বেঙ্গল। তা নাল্লামালা রেঞ্জ কার পার্ট? না নাল্লামালা, ভেলিকোন্ডা, পালকোন্ডা, তারপর জাবাদি, শেবরয়, এগুলো হচ্ছে ইস্টার্ন ঘাটের বিভিন্ন আইসোলেটেড ছোট ছোট হিলস। ইস্টার্ন ঘাট হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ এবং আমাদের ইস্ট কোস্টের অলমোস্ট প্যারালালি রয়েছে। তো সেই জায়গায় অন্ধ্রপ্রদেশের মধ্যে আমরা নাল্লামালা, পালকোন্ডা, ভেলিকোন্ডা এই রেঞ্জগুলোকে পেয়ে থাকি। আমরা যদি কৃষ্ণা রিভারকে দেখি, যে কৃষ্ণা রিভার মহারাষ্ট্র থেকে অরিজিনেট হয়েছে, কর্ণাটকেও তার ড্রেনেজ বেসিন কিছুটা রয়েছে এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ দিয়ে ফ্লো করেছে। তো যে জায়গায় ফাইনালি এই ইস্টার্ন ঘাটকে কাট করেছে কৃষ্ণা রিভার, সেই জায়গাতে এই নাল্লামালা রেঞ্জটা পড়ে। তাই জন্য আমরা বলতে পারি যে কৃষ্ণা রিভার এই নাল্লামালা রেঞ্জকে কাট করে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে এবং এই জায়গায় এই নাল্লামালা রেঞ্জের রিজিয়ানে আমরা কিন্তু নাগার্জুন সাগর আর শ্রীশৈলম এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, তাদেরকে কিন্তু আমরা কৃষ্ণা রিভারের ওপর পেয়ে থাকি অন্ধ্রপ্রদেশে এই রিজিয়ানে। এবং কৃষ্ণা আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ ইন্ডিয়ান পেনিনসুলা। গোদাবরী হচ্ছে পেনিনসুলার লংগেস্ট রিভার, লার্জেস্ট রিভার। নেক্সট ইম্পর্টেন্ট বা সেকেন্ড লংগেস্ট রিভার অফ ইন্ডিয়ান পেনিনসুলা সেটা কিন্তু কৃষ্ণা রিভার। চলো তারপরে বলেছে যে মহারানা প্রতাপ সাগর এই রিজার্ভারটা কোথায় রয়েছে? না এটা হচ্ছে যে পং ড্যাম বা প্যান্দো ড্যাম, দুটো আলাদা আলাদা ড্যাম রয়েছে। কোথায়? না হিমাচল প্রদেশে বিয়াস রিভারের ওপর। তো বিয়াস রিভারের ওপর তোমরা এখানে ছবিতেও দেখতে পাবে যে পং ড্যাম এবং প্যান্দো ড্যাম, এই দুটো ড্যাম আমরা বিয়াস রিভারের ওপর পেয়ে থাকি হিমাচল প্রদেশে। এই পং ড্যামের যেটা রিজার্ভার সেটাকেই আমরা বলি মহারানা প্রতাপ সাগর। একটু আগে চম্বল রিভারের ওপর বলছিলাম, সেটা গান্ধী সাগর, জওহর সাগর, রানা প্রতাপ সাগর। তো রাজস্থানে চম্বল রিভারের উপর শুধু রানা প্রতাপ সাগর রয়েছে, আর একটা মহা অ্যাড করে দিলে মহারানা প্রতাপ সাগর কিন্তু বিয়াস রিভারের ওপর পং ড্যামের রিজার্ভার। আচ্ছা নেক্সট বলছে স্ট্যানলি রিজার্ভার। স্ট্যানলি রিজার্ভারও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেত্তুর ড্যাম। মেত্তুর ড্যাম কার ওপর রয়েছে? না আমরা কাবেরী রিভার, খুব ইম্পর্টেন্ট রিভার।
একদম ইন্ডিয়ান ডেকান রিজিয়নে যদি চলে যাই, তাহলে কর্ণাটক এবং তামিলনাড়ু এই দুটো স্টেট দিয়ে ফ্লো করছে কাবেরী, এবং কাবেরী রিভারের ড্রেনেজ বেসিনে কিন্তু আমরা গোটা নীলগিরি রিজিয়নটাকে পেয়ে থাকি। এই কাবেরী রিভারের ওপরেই আমরা একটা যেমন কৃষ্ণ রাজা সাগর পেয়ে থাকি, যেটা কর্ণাটকে রয়েছে মাইসোরের কাছে, তেমনি তামিলনাড়ুতে আমরা মেত্তুর ড্যামকে পেয়ে থাকি। এই মেত্তুর ড্যামের যে রিজার্ভার, তারই নাম হচ্ছে স্ট্যানলি রিজার্ভার। ঠিক সেরকমই কৃষ্ণা রিভারের ওপর আরো একটা ইম্পর্টেন্ট ড্যাম, সেটা হচ্ছে আলমাতি ড্যাম। ঠিক আছে, আলামাতি বা আলমাতি ড্যাম কৃষ্ণা রিভারের ওপর রয়েছে, খুব ইম্পর্টেন্ট। তার যেটা রিজার্ভার, সেটাকে আমরা লাল বাহাদুর শাস্ত্রী জির নামে আর কি নামকরণ করেছি, তাই লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম এটা কিন্তু আলমাতি ড্যামের আরেকটা নাম বা রিজার্ভারের নাম বলতে পারো, যেটা কৃষ্ণা রিভারের ওপর রয়েছে। আচ্ছা, নেক্সট ওয়ান লাইনারে যাওয়ার আগে বলি যে কদিন আগেই WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি হয়ে গেল। তো সামনের বছর মাঝামাঝি সময় মোটামুটি 2025-এ হয়তো মেন্স হবে মিসলেনিয়াসের। তো সেই মিসলেনিয়াস মেন্সকে টার্গেট করেও কিন্তু এডুমান্ত্রায় নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে সবটাই ডেসক্রিপটিভ হয়ে থাকে। তো ল্যাঙ্গুয়েজ পেপার বলো, বাকি আদার্স যে সাবজেক্টগুলো হবে সেগুলোর কিন্তু ডিটেলসে ক্লাস হবে, এবং তোমাদের কিন্তু মেটেরিয়ালও প্রোভাইড করা হবে, তার সাথে সাথে প্রচুর মক টেস্টও নেওয়া হবে। তো যারা যারা মনে করছো এখনই যে প্রিলিমিনারি ভালো হয়েছে, তোমরা চান্স পাবে মেন্স দেয়ার মিসলেনিয়াসের, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো, এবং তোমাদেরকে হেল্প করার জন্য এডুমান্ত্রা সবসময় পাশে রয়েছে। তোমাদের যদি প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই তোমরা এডুমান্ত্রা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং WBCS প্রিলিমিনারি তার আগেই হবে। তো WBCS প্রিলিমিনারির জন্য তোমরা ঠিক কতটা নিজেদেরকে তৈরি করতে পারছো, সেটা একবার যাচাই করে নেওয়ার জন্য, নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য কিন্তু এডুমান্ত্রা তোমাদের সামনে খুব কম টাকায় যদি বলো তাহলে মক টেস্ট নিয়ে এসছে, প্রচুর মক টেস্ট। তো সেখানে অলরেডি কিন্তু 16টা মক কিন্তু হয়ে গেছে ডেট ওয়াইজ। তোমরা এখনো চাইলে এগুলো নিয়ে দিতে পারো, যেহেতু পরীক্ষা কিছুটা পিছিয়ে গেছে। তো মাত্র 299 রুপিসে তোমরা কিন্তু এই 16টা মক টেস্ট পেয়ে যাচ্ছ। এবং এরপরে এইখানে কিন্তু টপিক ওয়াইজ একটা সিলেবাস বেস করে কিছু মানে মক টেস্ট দেওয়া হয়েছে, যাতে তোমরা ধীরে ধীরে গোটা সিলেবাসটাকে কমপ্লিট করো এবং এই মকগুলো দিতে পারো। তারপরে কিন্তু প্রিলিমিনারি যেরকম হয় ঠিক সেরকম ফুল লেন্থ মক কিন্তু আরও 10টা তোমরা পেয়ে যাবে 299-এই। আর যদি তোমরা একসাথে দুটোই নিতে চাও, তাহলে কিন্তু আরও তোমরা ডিসকাউন্টে এটা পেয়ে যাচ্ছ। তো এখন থেকে নিয়ে এভরি উইক একটা করে মক দেওয়া শুরু করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে যে প্রেশারটা, যে টেনশনটা এক্সট্রা হয় আর কি, সেটার সাথেও তোমরা কিন্তু অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারবে এখন থেকেই। চলো নেক্সট আমরা টপিকে ফিরি। বলছে যে লার্জেস্ট রেঞ্জ অফ মিডিল হিমালয়া। একটু আগে ইস্টার্ন ঘাটের ডিসকন্টিনিউটির কথা বলছিলাম। যদি ইন্ডিয়াতে সব থেকে ফেমাস ডিসকন্টিনিউয়াস রেঞ্জ কোনটা বলে, তাহলে মিডিল হিমালয়ার কথা 1 নম্বরে আসে। এরপরে আসে ইস্টার্ন ঘাট, সেও ডিসকন্টিনিউয়াস, এবং আরেকটা হচ্ছে সাতপুরা রেঞ্জ, সেও ডিসকন্টিনিউয়াস। দেখবে যে যারা যারা এরকম ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ, তাদের কিন্তু প্রচুর আলাদা আলাদা পার্ট থাকবে, এবং এই আলাদা আলাদা হিলসগুলোর অনেক আলাদা আলাদা নাম থাকবে। ইস্টার্ন ঘাটে এক্ষুনি বলছিলাম নাল্লামালা, শেবরয়, জাবাদি, পালকোন্ডা, ভেলিকোন্ডা। সাতপুরাতে আছে মহাদেব, মৈকাল, গাবিলগড় এরকম। আর মিডিল হিমালয়াতে আরো বেশি আছে, পীরপাঞ্জল, ধৌলাধর, নাকটিপ বা মুসৌরি। বা অরুণাচল প্রদেশে চলে গেলে আমরা পাবো দাফলা, মিরি, আবর, মিশমি। তো এই হিলসগুলোর মধ্যে বলেছে সব থেকে লার্জেস্ট বা লংগেস্ট বা হাইয়েস্ট ফেমাস যাই বলো কোনটা, না সেটা হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ। পীরপাঞ্জাল রেঞ্জ হচ্ছে মিডিল হিমালয়ের একদম ওয়েস্টার্ন মোস্ট পার্ট, ওয়েস্টার্ন মোস্ট রেঞ্জ। একদম ইস্টার্ন মোস্ট বললে অরুণাচল প্রদেশের নর্থ ইস্ট কর্নারে আমরা মিশমি রেঞ্জ বা মিশমি হিলসকে পাবো। তো পীরপাঞ্জাল রেঞ্জ মূলত জম্মু কাশ্মীরে রয়েছে, এবং জম্মু কাশ্মীরের পরে এ কিন্তু হিমাচল প্রদেশের মধ্যেও অনেকটা রয়েছে। এবং এই পীরপাঞ্জাল রেঞ্জের সব থেকে বড় বা সব থেকে ফেমাস গ্লেশিয়ার, সেটার নাম হচ্ছে সোনাপানি গ্লেশিয়ার। এবং আমরা দেখব যে এই পীরপাঞ্জাল রেঞ্জের স্লোপেই, নর্দার্ন স্লোপেই কিন্তু আমরা কাশ্মীরে কারেওয়া রিজিয়ান পেয়ে থাকি, শ্রীনগর, ঝিলাম ভ্যালিকে পেয়ে থাকি। এছাড়াও পীরপাঞ্জাল রেঞ্জ থেকে প্রচুর রিভার অরিজিনেট হয়েছে, যেমন আমরা ঝিলাম রিভারকে দেখতে পাবো জম্মু কাশ্মীরে, তেমনি হিমাচল প্রদেশে পীরপাঞ্জাল রেঞ্জের একদম যেখানে ইস্টার্ন এন্ড, সেই জায়গা থেকে আমরা কিন্তু চন্দ্রা রিভার, ভাগা রিভার, রবি রিভার, বিয়াস রিভার, এই 4টে রিভারের অরিজিন কিন্তু এই পীরপাঞ্জাল রেঞ্জ থেকেই আমরা পেয়ে থাকি হিমাচল প্রদেশে। নেক্সট চলো বলেছে দ্য শেপ অফ হিমালয়া। দ্য শেপ অফ হিমালয়া যদি বলে কি রকম, তাহলে আমরা দেখব যে এই যে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া, এই যে আমরা এক্সটেনশন বলে থাকি হিমালয়ার,
এই ক্ষেত্রে আমরা দেখব যে নাঙ্গা পর্বত ল্যাটিটিউড ওয়াইজ অনেকটা নর্থে রয়েছে আর নামচা বারোয়া ল্যাটিটিউড ওয়াইজ অনেকটা নিচে রয়েছে। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে এই শেপটাকে ইন্ডিয়ার দিক থেকে দেখলে পরে এইরকম টাইপের আমাদের দেখতে লাগে, যে দুটো কর্নার যেন একটু উঠে রয়েছে আর মধ্যিখানটা নিচের দিকে ঝুলে রয়েছে এরকম টাইপের। তো সেই জন্য আমরা ইন্ডিয়ার দিক থেকে দেখলে এটাকে বলে থাকি কনভেক্স শেপ, অর্থাৎ যেমন তোমরা লেন্স পড়ো কনভেক্স লেন্স, উত্তল লেন্স, তো সেরকম ইন্ডিয়ার দিক থেকে দেখলে এটা কনভেক্স বা উত্তল। যদি আমরা টিবেটিয়ান প্ল্যাটুর দিক থেকে দেখি তখন আমরা এটাকে বলতে পারি যে কনকেভ শেপের। ঠিক আছে, তো অনেক সময় তোমাদেরকে অপশন এরকম দেয় যে কনভেক্স কনকেভও দেয়, আবার কখনো জিগজ্যাগ দেয়, কখনো স্ট্রেট লাইন দেয়, কখনো আর্ক দেয়। তো তখন যদি স্ট্রেট লাইন, জিগজ্যাগ, আর্ক এরকম অপশন থাকে তখন কিন্তু আমরা বলবো যে এটা একটা আর্কের মতো দেখতে, বাংলায় যাকে বৃত্তচাপ বলে, তো সেরকম আর্কের মতো দেখতে, এবং ইন্ডিয়ার দিক থেকে দেখলে অবশ্যই কনভেক্স শেপের। নেক্সট বলছে যে হাইয়েস্ট মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিয়া, খুব কমন। সব থেকে হাইয়েস্ট মানে হচ্ছে যে হাই অল্টিটিউডে যেটা রয়েছে, সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডে আমরা যে মাল্টিপারপাস প্রজেক্ট বানিয়েছি সেটা হচ্ছে তেহরি ড্যাম বা তেহরি প্রজেক্ট। তেহরি গাড়ওয়াল ডিস্ট্রিক্টে রয়েছে। কোথায় রয়েছে না, উত্তরাখণ্ডে রয়েছে। এবং গঙ্গার যেটা হেডওয়ার্ড স্ট্রিম ভাগীরথী, সেই ভাগীরথী রিভারের ওপর রয়েছে। তাহলে গঙ্গার হেডওয়ার্ড স্ট্রিম ভাগীরথী রিভারের ওপর আমরা এই তেহরি প্রজেক্ট বা তেহরি ড্যামকে পাবো, যেটা ইন্ডিয়ার এখন আমরা বলি হাইয়েস্ট মাল্টিপারপাস প্রজেক্ট। যদি বলা হয়ে থাকে যে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম কোনটা, হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বা হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম বললে পরে তখন আমরা বলি যে ভাকরা নাঙ্গাল, যেটা সাতলেজ রিভারের উপর রয়েছে। এছাড়া ভাকরা নাঙ্গালকে আমরা এটাও বলে থাকি যে ইন্ডিয়ার লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট। ইন্ডিয়ার লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট বললে তখন আমরা বলে থাকি ভাকরা নাঙ্গাল। ঠিক আছে, আর যদি লংগেস্ট বলা হয়ে থাকে, লংগেস্ট বললে কোন ড্যাম, তখন আমরা বলি যে হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম মহানদীর ওপর রয়েছে উড়িষ্যা, সেটা হচ্ছে লংগেস্ট ড্যাম। তারপরে ওয়েস্টার্ন ইন্ডিয়ায় গুজরাটে আমরা যদি দেখি নর্মদা রিভারের ওপর সর্দার সরোবর ড্যাম, এটা কিন্তু ওয়েস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় প্রজেক্ট। ঠিক আছে, এছাড়া আরেকটা খুব রিসেন্ট জিনিস যেটা তেলেঙ্গানাতে হচ্ছে গোদাবরী রিভারের ওপর, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট লিফট ইরিগেশন প্রজেক্ট। ইন্ডিয়ার তো অবশ্যই লার্জেস্ট লিফট ইরিগেশন প্রজেক্ট আমরা তেলেঙ্গানাতে গোদাবরী রিভারের ওপর পাবো, যার নাম হচ্ছে কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিক দিয়ে। চলো তারপরে চলে যাই, বলছে যে মোস্ট মিনারেল রিচ সয়েল ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে সয়েল যা যা রয়েছে তাদেরকে মোটামুটি 8 ভাগে ভাগ করা হয়। কে করে না, ICAR, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ, তারা ইন্ডিয়ান সয়েলকে 8 ভাগে ভাগ করে থাকে। এর মধ্যে প্রথম 4টে খুব ইম্পর্টেন্ট, তাদের থেকে কোশ্চেন বেশি আসে, এবং বলা হয়ে থাকে যে কোন সয়েল কতটা বেশি পার্সেন্টেজ রয়েছে সেই অ্যাকর্ডিং টু অর্ডারে তোমাকে সাজাতে দেয়। তো অ্যালুভিয়াল, রেড, ব্ল্যাক, ল্যাটেরাইট, এই হচ্ছে প্রথম 4টে অর্ডার। কে কত পরিমাণ রয়েছে, সব থেকে বেশি রয়েছে অ্যালুভিয়াল, তারপর রেড, তারপর ব্ল্যাক, তারপর ল্যাটেরাইট। এবং বাকি আমরা দেখব মাউন্টেনিয়ার সয়েল, এডিড সয়েল, স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল, আর পিটি অ্যান্ড মার্শি সয়েল। এই টোটাল 8টা গ্রুপে ভাগ করা হয়। এদের মধ্যে বলেছে যে সব থেকে বেশি মিনারেল রিচ, তো মিনারেল রিচ সব থেকে বেশি সেটাই যেটা সব থেকে বেশি ফুড ক্রপ এগ্রিকালচার ইন্ডিয়াতে হয়ে থাকে, অর্থাৎ অ্যালুভিয়াল সয়েল সব থেকে বেশি রিজিয়ান জুড়ে যেটা রয়েছে। তো অ্যালুভিয়াল সয়েলকে আমরা বলবো মিনারেল রিচ সয়েল, যার মধ্যে পটাশ বলো, ফসফরিক অ্যাসিড বলো, নাইট্রোজেন রয়েছে মোটামুটি পরিমাণে, এবং লাইম প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেহেতু হিমালয়ান রিভারগুলোর ডিপোজিশনাল প্লেন, হিমালয়া যেহেতু সেডিমেন্টারি রক দিয়ে তৈরি, তাই লাইম আমরা যথেষ্ট পরিমাণে পাবো অ্যালুভিয়াল সয়েলে। তো এখানে একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে যে মিনারেল রিচ বললে আমরা অ্যালুভিয়ালকে বলি, ঠিক তার পরেরটাই দেখো, আমি বলেছি যে মেটালিক মিনারেল কন্টেন্ট সব থেকে বেশি পাওয়া যায় কোন সয়েলে। যখনই মেটালিক মিনারেল বলা হবে তখন কিন্তু আমরা দেখব যে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল যেহেতু ব্যাসাল্ট রক থেকে তৈরি, এবং ব্যাসাল্ট যেহেতু খুব ডেন্স একটা ইগনিয়াস রক, তাই জন্য আমরা গ্রানাইটের থেকেও, মানে রেড সয়েলে যা যা কন্টেন্ট পাওয়া যায় গ্রানাইট থেকে রেড সয়েল তৈরি, আর ব্ল্যাক সয়েল তৈরি হচ্ছে ব্যাসাল্ট রক থেকে, সেখানে আমরা আরো অনেক বেশি মেটালিক মিনারেল কন্টেন্ট পেয়ে থাকি। তাই যদি মেটালিক মিনারেলের কথা আসে তখন ব্ল্যাক সয়েল হবে রাইট অ্যান্সার, যেখানে আমরা দেখবো যে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম এইগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে।
বেশ, এই এখানে তুমি ছবি দেখতে পাচ্ছ যে অ্যালুভিয়াল সয়েল কিরম, ব্ল্যাক সয়েল কিরম, আর এখানে আমি ক্রস সেকশনের ছবি দেখিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েলের ক্ষেত্রে আর এটা হচ্ছে ব্ল্যাক সয়েলের ক্ষেত্রে। আর পিটি বা মার্শি সয়েল একটু বলে রাখি, কোশ্চেনে খুব আসে আর কি, যে কোথায় আমরা পাবো। পিটি বা মার্শি সয়েল মানে হচ্ছে যে জায়গায় ন্যাচারাল ড্রেনেজ বাজে, জল জমে থাকে অনেক দিন ধরে, একটা স্যাঁতস্যাঁতে টাইপের পরিবেশ তৈরি হবে। তো সেটা ল্যান্ডের ইন্টেরিয়ারেও কোথাও হতে পারে, যে জায়গায় নিচু ড্রেনেজ বাজে সেই জায়গায়, অথবা কোস্টাল রিজিয়নে হতে পারে যেখানে ম্যানগ্রোভ পাওয়া যায়। তাই জন্য কেরালা, গুজরাট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, যেখানে যেখানে ম্যানগ্রোভ বেশি রয়েছে বা লো ল্যান্ড বেশি রয়েছে, লো ল্যান্ড, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু পিটি বা মার্শি সয়েল পাবো। এবং আমাদের যে হিমালয়ান তেরাই রিজিয়ন, সেই জায়গাটাকেও আমরা কিন্তু বলে থাকি যে মার্শি সয়েল বা পিটি সয়েল পাওয়া যায়। চলো নেক্সট ওয়ান লাইনারে যাওয়ার আগে আবার বলি যে ডাব্লিউবিসিএস এর যে অপশনাল সাবজেক্ট, তোমরা মানে যারা যারা ডাব্লিউবিসিএস দাও স্বাভাবিকভাবেই এ এবং বি গ্রুপকে টার্গেট করেই দেওয়া উচিত। তো সেই জন্য অপশনাল পেপার তোমাদেরকে পড়তেই হয়। তো এডুমান্ত্রায় কিন্তু দুটো অপশনাল পেপার পড়ানো হচ্ছে এবং যাদের ক্লাস কিন্তু ডিসেম্বর থেকে শুরু হবে। একটা হচ্ছে বেঙ্গলি অপশনাল পেপার, এটাও 6 থেকে 8 মাসের কোর্স হবে এবং সেখানে তোমরা মান্থলি ফিস সিস্টেমেও পড়তে পারো বা এককালীন ফিস দিয়েও পড়তে পারো। এবং তার সাথে সাথে ডিসেম্বর থেকেই কিন্তু হিস্ট্রি অপশনালও শুরু হচ্ছে, মেনলি ডাব্লিউবিসিএস কে টার্গেট করে অপশনাল পেপার, যেখানে এভরি উইক কিন্তু তোমাদের লাইভ ক্লাস থাকবে, 1-to-1 মেন্টরিং হবে, তোমাদেরকে পিডিএফ নোটস আকারে দেওয়া হবে এবং বাংলা এবং ইংলিশ দুটোতেই দেওয়া হবে। প্রতি সপ্তাহে মক টেস্ট থাকছে এবং সেইখানে খাতা কারেকশন করে কিভাবে তুমি ইমপ্রুভ করতে পারো সেইখানেও কিন্তু তোমাকে হেল্প করা হবে। তো যারা যারা ইন্টারেস্টেড বাংলা বা হিস্ট্রি অপশনাল নিতে 2024-এর ডাব্লিউবিসিএস এর জন্য, তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো এডুমান্ত্রার সাথে। চলো নেক্সট বলছে যে রিভার ফ্লোজ থ্রু পালঘাট গ্যাপ। পালঘাট গ্যাপ একটা খুব ইম্পর্টেন্ট গ্যাপ বা পাস আমরা বলতে পারি, এবং ইন্ডিয়াতে যত মাউন্টেন পাস রয়েছে তাদের মধ্যে সব থেকে ওয়াইড বা সব থেকে ব্রডেস্ট যদি বলা হয়ে থাকে কোন পাস বা কোন গ্যাপটা, তাহলে সেটাই হচ্ছে পালঘাট গ্যাপ। তো এই পালঘাট গ্যাপকে আমরা যদি দেখি যে দুভাবে তোমাদের কোশ্চেন করা হয়, একটা হচ্ছে যে কেরালা এবং তামিলনাড়ুকে কানেক্ট করে। তো কেরালার যত ইম্পর্টেন্ট সিটি আছে তার সাথে তামিলনাড়ুর যত ইম্পর্টেন্ট সিটি আছে সেগুলো তোমাকে দেয়া হতে পারে। মানে কেরালার ক্ষেত্রে তোমাকে কোচি দেয়া হতে পারে বা অন্য কিছু দেয়া হতে পারে, তার সাথে তামিলনাড়ুর চেন্নাই বলতে পারে, পন্ডিচেরি বলতে পারে, মাদুরাই বলতে পারে, রামেশ্বরম বলতে পারে। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমাদের বুঝে নিতে হবে যে কোনটা কেরালা কোনটা তামিলনাড়ু পালঘাট গ্যাপ কানেক্ট করছে। আর যদি আমরা নর্থ সাউথে দেখি তাহলে এই গ্যাপটাকে আমরা পাই নীলগিরি হিলস বা নীলগিরি রিজিয়ন এবং আন্নামালাই রেঞ্জ। এই নীলগিরি রেঞ্জ এবং আন্নামালাই রেঞ্জ এই দুইয়ের মাঝে কিন্তু এই পালঘাট গ্যাপটা রয়েছে। তো এই পালঘাট গ্যাপ দিয়ে কোন রিভার ফ্লো করছে সেটা জিজ্ঞেস করেছিলাম, যে ভারাতা পুজহা রিভার। এই পুজহা রিভারটা একটা সাফিক্স যেটা কেরালার ক্ষেত্রে তোমরা রিভারের নামে দেখতে পাবে। তো এমনি বললে আমাদের শুধু ভারাতা রিভার বলতে হয় আর কি। তো এইটা এবং এর একটা ট্রিবিউটারি গায়ত্রী বলে বা গায়ত্রী পুজহা, এই দুটো রিভারকে আমরা কিন্তু এই পালাক্কাদ বা পালঘাট গ্যাপ রিজিয়নে পেয়ে থাকি। পালঘাট গ্যাপের আরেকটা নাম পালাক্কাদ। এই পালাক্কাদ কিন্তু একটা সিটি বা টাউন, সেটা কিন্তু কেরালায় রয়েছে। পালাক্কাদ বলে টাউনটা কিন্তু কেরালায় রয়েছে। আর মনে রেখো নীলগিরি এবং আন্নামালাই এই দুইয়ের মাঝে রয়েছে এই পালঘাট গ্যাপ। এছাড়া আমরা যদি দেখি যে এইখানে আন্নামালাই রেঞ্জের আরো নিচে এলে আমরা অগস্ত্যমালাই, তারপর কার্ডামম, এই রেঞ্জগুলোকে পেয়ে থাকি। এই কার্ডামম রেঞ্জে আরেকটা পাস রয়েছে, তার নাম হচ্ছে সেনকোটা পাস। সেনকোটা পাস বা সেনকোটা গ্যাপ, সেটাকে কিন্তু আমরা আরেকটু সাউথে এই কার্ডামম রেঞ্জের এখানে পেয়ে থাকি। তো সেটাও স্বাভাবিকভাবেই কেরালা এবং তামিলনাড়ুকেই কানেক্ট করবে, কারণ এই আন্নামালাই কার্ডামম এই রেঞ্জগুলো কেরালা আর তামিলনাড়ু বর্ডারেই রয়েছে। ওয়েস্টার্ন সাইডটা কেরালায় পড়ে, ইস্টার্ন সাইডটা তামিলনাড়ুতে পড়ে, এবং স্বাভাবিকভাবেই প্রচুর রেনফল পায় এই রিজিয়নটা, তাই প্রচুর ন্যাচারাল ফরেস্ট ভেজিটেশন রয়েছে এবং স্পেসিস ডাইভার্সিটিও আমরা খুব বেশি পেয়ে থাকি। ভেরিয়াস টাইপের স্পেসিস আমরা এই রিজিয়নে পাই। আচ্ছা নেক্সট বলেছে স্যান্ডেলউড। স্যান্ডেলউড আমরা অনেক জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে পেনিনসুলায় পেলেও এর যেটা একদম কোর রিজিয়ন, মানে যে জায়গাতে আমরা সব থেকে বেশি স্যান্ডেলউড দেখতে পাই সেটাই হচ্ছে এই নীলগিরি রিজিয়ন। এবং নীলগিরি রিজিয়ন মানে এই রিজিয়নটা কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা এই তিনটে স্টেটকে মিলিয়েই পড়ে। এই তিনটে স্টেটকে মিলিয়েই রয়েছে কেরালা, কর্ণাটক আর তামিলনাড়ু। সেই নীলগিরি রিজিয়নেই আমরা সব থেকে বেশি স্যান্ডেলউড, চন্দন কাঠ পেয়ে থাকি। এবং
আমরা দেখব যে ইউক্যালিপটাস ট্রিও আমরা সব থেকে বেশি কনসেন্ট্রেশন কিন্তু এই জায়গাটাতেই পাবো। তো এখানে আমি ম্যাপে দেখিয়েছি, যেমন ধরো পেনিনসুলার মধ্যে দেখবে যে আমাদের যে জায়গাগুলো একটু ফরেস্ট কভার বেশি রয়েছে, এই উড়িষ্যা, ছত্তিশগড় বা এই যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গায় ছোট ছোট, এবং তাছাড়া দেখো অন্ধ্রপ্রদেশেও কিছু, মেনলি কনসেন্ট্রেশনটা দেখতে পাবে যে এই রিজিয়নটাতেই সব থেকে বেশি আমরা স্যান্ডেলউডকে পাবো। তো স্যান্ডেলউড তো তোমাদের মনেই থাকবে, ঠিক আছে, পুষ্পা স্যান্ডেলউড রিলেটেড। চলো, তারপরে বলেছে যে লেদার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। লেদার যদি আমরা প্রোডাকশন দেখি তাহলে ইন্ডিয়াতে জেনারেলি যে জায়গাগুলোতে লাইভ স্টক বেশি সেই জায়গাগুলোতে লেদারের ইন্ডাস্ট্রি কিন্তু বেশি ডেভেলপ করেছে। তা লাইভ স্টক বেশি এই দুটো জায়গার মধ্যে আমাদের নর্থ ইন্ডিয়ার দিকে তো একটা চলেই আসে। তো নর্থ ইন্ডিয়ার মধ্যে আমরা যদি দেখি যে উত্তরপ্রদেশ দেখো লেদার ইন্ডাস্ট্রিতে বেশ এগিয়ে আছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলও খুব একটা পিছিয়ে নেই, 3 নম্বরে আছে। কিন্তু সব থেকে বেশি আমরা লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে দেখতে পাবো তামিলনাড়ু এবং চেন্নাইকে বেস করে। চেন্নাই, কলকাতা, কানপুর, এই তিনটে হচ্ছে মেন লেদার সেন্টার ইন্ডিয়াতে, ঠিক আছে। তো চেন্নাই যেরকম লেদার ইন্ডাস্ট্রিতে খুব ফেমাস, কলকাতাও ফেমাস, উত্তরপ্রদেশও ফেমাস। উত্তরপ্রদেশের আরো কিছু জায়গা রয়েছে, তার মধ্যে লেদার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বললে তখন আমরা কানপুরকে বলে থাকি ইন্ডিয়ার লেদার ক্যাপিটাল। নেক্সট চলো, বলছে যে গোয়েচালা পাস। তো সিকিমে আমরা অনেক পাসের কথা অনেকদিন আগে থেকেই অনেকে জানি, যে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে নাথুলা, জেলেপলা। তা নাথুলা, জেলেপলা আমরা কিন্তু সিকিমের ইস্টার্ন সাইডে পেয়ে থাকি এবং চায়না বা টিবেটের সাথে রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা যে গ্রেটার হিমালয়ান পিক, বা আমরা বলে থাকি যে ইস্টার্ন সাইডে গ্রেটার হিমালয়ের যত পিকগুলো রয়েছে তার মধ্যে কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে হাইয়েস্ট। কাঞ্চনজঙ্ঘার যে অল্টিটিউড, তারপরে ইস্টার্ন সাইডে এত অল্টিটিউডে কিন্তু আর কোনো পিক নেই। তো এই কাঞ্চনজঙ্ঘাকে বেস করে সিকিমে আমাদের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক বা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তো সেই কাঞ্চনজঙ্ঘা ওয়েস্টার্ন সিকিমে আমরা পাই। তো সেইখানে কাঞ্চনজঙ্ঘাতেই যাওয়ার পথে আমরা দেখব যে ওয়েস্টার্ন সিকিমে পেলিং বলে একটা ছোট্ট টাউন আছে, সেই পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দিকে যদি আমরা ট্রেক করি তাহলে কিন্তু আমরা গোয়েচালা বলে মাঝে একটা পাসকে পাবো, তো যেটা ওয়েস্ট সিকিমে রয়েছে বা কাঞ্চনজঙ্ঘা পিকের কাছে রয়েছে। এবং এই গোয়েচালা পাস বলো বা এই জায়গায় লেকও রয়েছে, তোমাকে গোয়েচালা লেকও বলতে পারে। যেমন সিকিমে কদিন আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে লোনাক লেকের কথা শুনেছিলাম, বা ইন্ডিয়ার যেটা হাইয়েস্ট লেক গুরুদংমার লেক, বা যাকে লেক চোলামৌ বা সোলামো বলা হয়। তো এই লেকগুলোর মতোই গোয়েচা লেক বলেও একটা লেক আমরা এই রিজিয়নে পাবো। এবং যেহেতু এটা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে, তো স্বাভাবিকভাবেই সেখানে আমরা প্রচুর এরকম স্পেসিস তো দেখতে পাই। তার মধ্যে স্নো লেপার্ড রেয়ার হলেও দেখা যায়, এবং সব থেকে ফেমাস হচ্ছে রেড পান্ডা। রেড পান্ডা আমরা এই কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে আপ টু ইস্টার্ন সাইডে যত যাব, মানে নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে, সেখানেও কিন্তু আমরা সব থেকে বেশি এই রেড পান্ডা ইন্ডিয়ার মধ্যে দেখতে পাই। আর ওয়েস্টার্ন সাইডে গেলে পরে ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়নে উত্তরাখণ্ড, হিমাচল, লাদাখ, সেই দিকে আমরা স্নো লেপার্ড পপুলেশনটা কম্পারেটিভলি একটু বেশি দেখতে পাই। তো চলো, আজকের 50টা ওয়ান লাইনার এই অবধিই ছিল। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, অনেক অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে, মনে হয় যে কিছু শিখতে পারলে আজকে তোমরা যে সময়টা দিলে, তো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর বাকি যারা তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব কম্পিটিটিভ এক্সামের সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সাথেও শেয়ার করো, যাতে তারাও কিন্তু উপকৃত হতে পারে। আর এরকমই ইনফরমেটিভ আরও সেশন, আরও ভিডিও অন্যান্য সাবজেক্টের ওপর তোমরা কিন্তু এডুমন্ত্রা চ্যানেলেই পাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।